সুপ্রিয় দর্শক মণ্ডলী, ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড আজকের সংবাদপত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সিনিয়র সাংবাদিক মাহবুব আজিজ রয়েছেন আমাদের সঙ্গে। মাহবুব, স্বাগত। আপনি জানেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমরা অল্প আগে শহীদ মিনারে দেখলাম। মাননীয় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ বিরোধী দলের নেতা সবাই ফুল দিয়ে শুভেচ্ছা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। আজকের শিরোনামটা আমি আর দেখছি না, কারণ যেহেতু বিলম্বিত অনুষ্ঠান, সেই কারণে আমি শুরুতেই আপনার সঙ্গে আলোচনায় যাই। যেটা বলছিলাম যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এক সময় পালন হতো অমর 21-এ, আমরা বলতাম। এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে। তো এখন আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্যটা কি? জি, ধন্যবাদ মোদি ভাই। অমর 21-এর যেই আমাদের একটা রক্তাক্ত স্মৃতি এই বাংলাদেশের জন্মের সঙ্গেই জড়িত আসলে। কারণ পাকিস্তান 1947-এ যে পুরো ভারতটা ভাগ হলো, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান এবং ভারত, এই ভাগ হবার পরেই যে পাকিস্তানের দুটি যেই বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করলাম, যে একটা হচ্ছে ঔপনিবেশিক আচরণ পূর্ব পাকিস্তানের উপরে পশ্চিম পাকিস্তানের, এবং আরেকটা হচ্ছে ধর্মের অপব্যবহার। এই দুইটা যেই তাদের যে প্রবণতা, যত সময় এগিয়েছে এই প্রবণতাগুলো তত বেশি বেড়েছে। তবে তার প্রথম বড় প্রকাশই ছিল আসলে এই 52 ভাষা আন্দোলনের সময়, যে উর্দুই হবে একমাত্র রাষ্ট্রভাষা। এটা যখন পুরো পাকিস্তানের উপরে চাপিয়ে দেবার চেষ্টা করা হলো, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের নেতৃত্বে পুরো পূর্ব পাকিস্তান আসলে এটা প্রতিরোধ করলো। এবং আপনি জানেন যে 144 ধারা ভেঙে 52-21 ফেব্রুয়ারিতে ছাত্রীদের নেতৃত্বে শুরুতে, এবং তারপরে অন্যরা বেরিয়ে এলো এবং সেখানে গুলি করা হলো। সালাম, বরকত, রফিক সহ অনেকে মারা গেলেন, অন্তত 7 জন। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি, এই গানটি লিখলেন আব্দুল গাফফার চৌধুরী, এবং সেটা অমর হয়ে আছে। এবং এই যে একটি ভাষার জন্য রক্ত দেওয়া, এটা পৃথিবীতে একটি বিরল ঘটনা। একমাত্র বাংলা ভাষার জন্যই তার জনগণ রক্ত দিয়েছে। এবং একটি দেশ যেই ভাষা বাংলাটি যুক্ত আছে দেশের নামের সাথে, কাজেই বাংলাদেশের যে অভ্যুদয়, তার আত্মপরিচয়, তার মূল যেই সুতোগুলো তার জন্মসূতোর সাথে আসলে এই 21 ফেব্রুয়ারির অমর 21-এর স্মৃতি আমাদের জড়িত। এবং আমাদের যে সাংস্কৃতিক চেহারা, বাংলাদেশের সাংস্কৃতিক রূপ, এবং সেটা আমরা এবারও নির্বাচনেও আমরা দেখেছি যে কত বড় আকার ধারণ করলো, যে সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে মানুষ দাঁড়িয়ে গেল। এবং এই সব কিছুই কিন্তু সেই ভাষা আন্দোলনের স্মৃতিবাহী। এবং আমাদের পরবর্তী যেই 60 দশকের বাঙালি রেনেসা, 69-এর গণ অভ্যুত্থান, এমনকি মুক্তিযুদ্ধেও এই ভাষা খুব বড় আকারে কাজ করেছে। পাকিস্তানের পক্ষ থেকে বারবারই বলা হয়েছে যে বাংলা হচ্ছে হিন্দুত্ববাদী ভাষা, এই বাংলাকে সহি করতে হবে, এবং সেখানে উর্দু শব্দ ঢুকিয়ে দেবার প্রাণান্তকর চেষ্টা করা হয়েছে। অনেকে করেছেন, নানান রকম সংগঠন তৈরি হয়েছিল, তখন অনেক শিল্পী সাহিত্যিকরা সেই কাজেও ব্রতী হয়েছিলেন। এবং শামসুর রহমান তখন লিখেছিলেন এই প্রবণতার বিরুদ্ধে, যে তোমার মুখের দিকে এখন আর যায় না তাকানো, বর্ণমালা আমার দুঃখিনী বর্ণমালা, তোমারকে ঘিরে এখন শেকরার পৌষ মাস, খিস্তি খেউরের পৌষ মাস। তার মানে যে খিস্তি খেউরের বিরুদ্ধে তখন তিনি বলেছিলেন। আমরা কিন্তু সাম্প্রতিককালেও খিস্তি খেউর দেখেছি। মানে ভাষা বিকৃতি, অশালীন অশ্লীল উচ্চারণ, এই সব কিছুই কিন্তু রাজনৈতিক অস্তিত্বশীলতার সাথে জড়িত। মহান 21 ফেব্রুয়ারি আমাদের ভাষার প্রতি, ভাষার শুদ্ধতার প্রতি। আঞ্চলিক ভাষাও কিন্তু এক ধরনের শুদ্ধ রূপ, আঞ্চলিক ভাষাকেও বিকৃত করার কোনো অধিকার আমাদের নাই। তো এই সব কিছু একজন সন্তানের কাছে মা শব্দটি যেমন মধুর, ভাষাও তার রক্তের সঙ্গেই আসে। তো আমরা পরম শ্রদ্ধা ভরে 21-এর প্রথম প্রহরে আমাদের অমর শহীদদের স্মরণ করি। অনেক ধন্যবাদ। কালের কণ্ঠে একটা শিরোনাম দেখছিলাম যে ভাষার সঙ্গে বিপন্ন সংস্কৃতিও। হ্যাঁ, এটা আসলে আমাদের সবসময় আমরা দেখেছি আমাদের গত 54 বছর এবং তার আগের যে 23 বছরের পাকিস্তান পর্বের থেকে, এই সাংস্কৃতিক যে আগ্রাসন, সাংস্কৃতিক দুর্বৃত্তায়ন রাজনৈতিক দুর্বৃত্তায়নের সমান্তরালে এগিয়ে যায়। আপনি যখন দেখবেন যে একজন রাজনৈতিক নেতা যখন চোখ গরম করে খুব বাজে ভাষায় ব্যবহার করেন, মানুষের উপরে নানান রকম হুমকি দেন, ধমক দেন, এই সব কিছুই কিন্তু তার ক্ষমতার উৎসকে বোঝায়, যে অগণতান্ত্রিক আচরণ, অগণতান্ত্রিক মানসিকতা। এবং এই আমাদের যে লড়াই, সাংস্কৃতিক লড়াই, এই শুদ্ধতাবাদী এক ধরনের গণতান্ত্রিক সহিষ্ণু মানসিকতার পক্ষে, তার অন্তরাল হয়ে দাঁড়ায় ভাষার অরাজকতা, ভাষিক সন্ত্রাস,
ভাষায় যে নানান রকম যে সন্ত্রাস, আমরা কিন্তু আমাদের পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখেও কিন্তু এই ধরনের সন্ত্রাসী শব্দ অনেক শুনেছি। কারা চাকরি পাবে, রাজাকারের নাতিপুতিরা না মুক্তিযোদ্ধার নাতিপুতিরা, এই থেকেও কিন্তু শুরু হয়েছিল। তারপরে অনেক অনেক ধরনের বাক্য আমরা শুনেছি, দেশটা আমার বাপের, এই ধরনের, অর্থাৎ এক ধরনের হিংস্রতা। এই হিংস্রতা আশা করি 24-এর গণ অভ্যুত্থানের পর আমাদের রাজনৈতিক ব্যক্তিত্বরা মনে রাখবেন যে আমাদের গণতান্ত্রিক সহিষ্ণুতার সাথে ভাষিক শালীনতার একটা সম্পর্ক আছে। আর সব কিছুর মূলে তো এক ধরনের গণতান্ত্রিক কাঠামো, সেটা তৈরির জন্যও কিন্তু এই ভাষিক শৃঙ্খলা, সাংস্কৃতিক অনুশাসন প্রয়োজন। সর্বস্তরে বাংলা চালু হবে এই প্রত্যাশা আমরা প্রতিবারই করি, কিন্তু 54 বছর বাদ এ তো দেখলাম না। আমরা শুধু দেখলামই না, বরং আমরা গত 18 মাসে একটা বিতর্কের মধ্যে গেলাম। সেই বিতর্কটা হচ্ছে, যদি আপনি প্রমিত বাংলায় কথা বলেন, এটা নাকি ভারতীয় আধিপত্যবাদ। অর্থাৎ প্রমিত বাংলা, সেই মান বাংলায় কথা বলা কি একটা দুর্বলতা হতে পারে? আপনার সব ভাষাতে তো একটা ব্যাকরণ থাকে। আপনি প্রচুর অর্থ ব্যয় ইংরেজি শিখতে পারবেন, বাংলা শিখবেন না। আপনি আঞ্চলিক বিভিন্ন রকমের বাংলা থাকবে, কিন্তু সেটাকে যদি আমরা খিচুড়ি বানিয়ে বলি যে এটাই বাংলা, এবং বিভিন্ন ধরনের গালিগালাজ আমরা ভাষার মধ্যে অন্তর্ভুক্ত করি, এবং সেটাকে আমরা বলি যে আমরা রাগ প্রকাশ করছি, আসলে এই ধরনের, এগুলো এক ধরনের সন্ত্রাস, এক ধরনের মব সন্ত্রাস আমরা বলবো। এবং সেইখান থেকে অবশ্যই আমরা বেরিয়ে আসবো। এবং ভাষা একটা খুবই চর্চার বিষয়, খুবই শিক্ষার একটা ব্যাপার। আমাদের যারা পূর্বসূরি বড় সাহিত্যিকরা আছেন, বড় গুণীজনরা আছেন, তাদের দেখানো পথেই কিন্তু বাংলা ভাষার বুনিয়াদ তৈরি হয়েছে। রবীন্দ্রনাথ যেমন বলেছেন, আগে চাই মাতৃভাষার বুনিয়াদ, তারপর ইংরেজি শেখার পত্তন। মাতৃভাষার বুনিয়াদটা লাগবেই, এবং সেই ক্ষেত্রে আমরা উচ্চশিক্ষা, আমরা বড় বড় দেশগুলোতে দেখি, জাপানে, জার্মানিতে উচ্চশিক্ষার জন্য তারা কিন্তু অনেক ধরনের তাদের ভাষিক শৃঙ্খলা তৈরি করেছেন। আমরা হয়তো অত উচ্চাশা করি না, কিন্তু তারপরেও আদালত সহ অন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বাংলা ভাষার চর্চা বাড়বে, কিন্তু একই সাথে ইংরেজির বুনিয়াদও চলবে, যাতে আমরা আন্তর্জাতিক যোগাযোগ রাখতে পারি। একটিকে শিখলে আরেকটিকে অগ্রাহ্য করতে হবে, এটিও যুক্তির কথা নয়। বাংলাকে মর্যাদা দিতে হলেও আমাদের ইংরেজিটা খুব ভালো করে শিখতে হবে, কারণ বাংলাকে আন্তর্জাতিক পর্যায়ে যদি আমরা নিতে চাই, আমাদের এই ভাষা সংস্কৃতিকে, সেটা কিন্তু আন্তর্জাতিক ভাষাতেই হতে হবে। কাজে এইগুলো পরিপূরক। কিন্তু আমরা যেটা লক্ষ্য করি, মানে অফিস আদালতে, কোর্ট কাছারিতে বাংলা মাঝখানে ছিলই না, এখন আবার কিছু কিছু চালু হয়েছে কয়েক বছরে, কিন্তু এই সংঘাত আছে। মানে এক একটা ফাইলে দেখা গেছে কেউ ইংরেজিতে লিখছেন, কেউ বাংলায় লিখছেন, এটার কোনো সমন্বিত কোনো কি নেই। এবং এই বিষয়গুলোতে আসলে কিছু একটা নিয়ম কানুনের দরকার, যে যদি বাংলায় লেখা হয় তাহলে পুরোটাই বাংলায় হবে, এবং বাংলার সাথে ইংরেজি থাকতে পারে দ্বিতীয় ভাষা হিসেবে। আমাদের বাংলাদেশে প্রথম ভাষা হিসেবে বাংলাটাই তো প্রচলন করা জরুরি। সেটা বিশেষ করে আইনের ক্ষেত্রে তো, এটা তো মাজদার হোসেনের একটা মামলার রায়ও আছে, এবং অনেক দিন ধরেই এটা নিয়ে প্রচুর কথাবার্তা বলা হয়েছে। তারপরে আমরা দেখি যে গুরুত্বপূর্ণ আইন বিচারের ব্যাপারে কিন্তু মামলার রায় ইংরেজিতেই লেখা হয়, যেটা আবার সাধারণের বোধগম্য হয় না, অনেক সময় অনেক বড় রায় থাকে। তো ওই দিকেও আমরা নিশ্চয়ই যাব, এবং আমাদের যেহেতু নতুন করে অনেক কিছুই সূচনা হয়েছে, বিশেষ করে 24-এর গণ অভ্যুত্থানের পর, আমরা হয়তো অস্থিতিশীলতা থেকে একটু যদি স্থিতিশীল পরিস্থিতিতে পৌঁছতে পারি, আমরা ধীরস্থিরভাবে আমাদের ভাবা দরকার যে আমাদের সব কিছুতেই আমাদের শেকড়, আমাদের দেশ, আমাদের যে নদী, আমাদের সুন্দর প্রাকৃতিক দৃশ্যাবলী, সব কিছুকে মাথায় রেখে আমাদের সংস্কৃতিকেই সামনে নিয়ে আসা উচিত। একটা অন্য প্রসঙ্গে যাই, সেটা হচ্ছে যে পণ্যের ঘাটতি নেই তবু বাজার চড়া, অর্থাৎ রমজানের বাজার। জি, এটা তো নতুন সরকারের কাছে একটা খুব বড় চ্যালেঞ্জ। ঠিক একদিন আগে একটি নতুন সরকার তৈরি হলো, এবং এটা সবসময়ই একটা সিন্ডিকেট থাকে, এবং রোজা যে এসেছে, রমজান যে এসেছে, এটা যেন বোঝা যায় বাজারে গেলে চারিদিকে। এবং লেবু তো এখন শোনা যাচ্ছে যে কয় টাকা ভরি লেবু, মানে লেবুর দাম এমন পর্যায়ে পৌঁছেছে। কাজেই এই জিনিসগুলো একবার এক একটা হয়। কোনো রোজায় আমরা বেগুনের ব্যাপারে দেখি, এবার লেবু এই অবস্থায় দাঁড়িয়েছে। তো এই বিষয়গুলো এটা আসলেই সিন্ডিকেট, এবং আমাদের নতুন মন্ত্রী কিন্তু বলেছেন যে সিন্ডিকেট তারা ভাঙবেন, এবং এটা আমরা আগামী 2-3 দিনের মধ্যে আমরা আসলে দেখতে চাই যে কিভাবে বিড়াল প্রথম রাতেই মারতে হয়। তাদেরকে বাজারের সিন্ডিকেট 2-3 দিনের মধ্যেই আসলে কমিয়ে আনতে হবে, অন্তত যেগুলা বেড়ে যাওয়ার একটা তালে আছে। আবার পেঁয়াজ এবং তেলও কিন্তু খুব দ্রুত বেড়ে যাবে যে যত রোজা ঘন হবে। তো সেই ক্ষেত্রে
আর আমাদের সিপিডি গতকালকে একটা মানে যে দিনটি চলে গেল তার আগের দিন একটা সেমিনার করে 3টি ক্ষেত্রে সরকারকে অনেকটা সতর্ক করেছে। সেটার কিন্তু প্রথমেই একটা ব্যাপার ছিল যে আপনারা আওয়ামী লীগের সরকারের যে অর্থনৈতিক ব্যবস্থা যেটা তারা রেখে গেছে অব্যবস্থাপনা, সেটার একটা যেমন শ্বেতপত্র দেবেন, যে শ্বেতপত্রটা অন্তর্বর্তীকালীন সরকার দিয়েছিল, তারপরও আপনাদের পক্ষ থেকে আপনারা কি পেয়েছেন, এক। আর 2 নাম্বার হচ্ছে যে গত 18 মাসে সরকার অর্থনৈতিক যে বিশৃঙ্খলা করেছে তার একটা মানে টোটাল একটা পরিপত্র মানুষের সামনে হাজির করবার জন্য ওনারা বলেছেন। এক কথায় বলতে গেলে আমলনামা। কারণ তারা বলছেন যে যেই অবস্থায় আওয়ামী লীগ রেখে গিয়েছিল অর্থনৈতিক পরিস্থিতি, তার চেয়ে তো খারাপ রেখে গেছে অন্তর্বর্তী সরকার। এবং সেটা কিন্তু আমরা বুঝতে পারি, আমরা যখন চাকরির ক্ষেত্রে দেখি, বিভিন্ন ক্ষেত্রে যেই অবস্থাটা আমরা দেখতে পাচ্ছি, নানানভাবে আমাদেরকে বোঝানো হয়েছে যে ডলারের দাম বাড়ছে না, এটা আমাদের বোঝানো হয়েছে যে অবস্থা ভালো, বা ব্যাংক লুট হচ্ছে না। কিন্তু লুট কখন হয় বা কখন কি হয় এটা তো সাধারণ মানুষের পক্ষে বোঝা যায় না। সাধারণ মানুষ বুঝতে পারে ভাই আমরা চাকরি পাচ্ছি কিনা, আমাদের বিনিয়োগ হচ্ছে কিনা, আমাদের বিভিন্ন জায়গায় যেই সমস্ত আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে বিভিন্ন ধরনের চুক্তি নিয়ে যে সমস্ত কথাবার্তা, সিপিডিএও বলেছে যে প্রথম সংসদ অধিবেশনেও মার্চ মাসের মধ্যে এই চুক্তিগুলো সম্পর্কেও সরকারের জানানো উচিত জাতিকে, কারণ সংসদ সেই অর্থে কোনোভাবেই কার্যকর ছিল না, জাতি কিন্তু জানতে পারেনি কোথায় কি হচ্ছে। আর এই চুক্তিগুলো সম্পর্কে সরকারের পরিষ্কারভাবে একটা জানানো দরকার। এবং আমরা চুক্তি যেগুলো পড়তে পারছি, আমরা দেখতে পাচ্ছি আগামী 10 বছরের একটা বন্দোবস্ত করতে যাচ্ছে সরকার যুক্তরাষ্ট্রের সাথে, এবং 10 বছরের মধ্যে যেই সমস্ত চুক্তি হতে যাচ্ছে তাতে বাংলাদেশের হাত পা বেঁধে দেওয়া হচ্ছে। তো সেইগুলো অবশ্যই, এগুলো তো এই সরকারের দায় নয়, তাহলে তাই সে কেন এই দায় নেবে? আন্তর্জাতিক একটা খবরের পরে আরেকটা খবর, দেশের খবর দিয়ে শেষ করব। আপনি জানেন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যে শুল্কর উপরে যে শুল্ক চাপিয়ে দিয়েছিলেন বিশ্বের বিভিন্ন দেশে, সেটা মানে সুপ্রিম কোর্টে সেটা আটকে দিয়েছে কোর্ট। হ্যাঁ, আটকে দিয়েছে এবং বলেছে এটা নির্বাহী আদেশ উনি করেছেন এবং এটা পারেন না। এবং এটা তাদের যেহেতু আইন কানুন অনেক বেশি স্বচ্ছ এবং অনেক গণতান্ত্রিক একটা দেশ, প্রেসিডেন্টকেও তারা নানান রকম অভিশংসন করতে পারে। এবং এটা একটা খুবই গুরুত্বপূর্ণ রায়, যেহেতু সারা পৃথিবীর মানুষ এখানে জড়িত, বাংলাদেশের স্বার্থও জড়িত। এবং এটা খুবই ইতিবাচক, এবং সম্ভবত ট্রাম্পের যে একেবারে আগ্রাসী ভূমিকা হয়তো তারা কিছুটা দমাতে পারবে মনে হয়। আমরা তো খেয়াল করবো যে আগামী কয়েকদিনে কি দাঁড়ালো, কারণ ট্রাম্প কিন্তু খুব আটঘাট বেঁধে নেমেছেন এবং তিনি বলতে চাচ্ছেন যে তার দেশের স্বার্থে তিনি এটা করতে চাচ্ছেন। ওয়েল, নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবারও অফিস করবেন। ইতিমধ্যে যেসব মন্ত্রী দেশে বা ঢাকার বাইরে ছিলেন তাদেরকে জরুরিভাবে তলব করা হয়েছে। এটা খুব ভালো একটা উদ্যোগ, যেহেতু আমাদের দেশের অর্থনৈতিক অবস্থাটা বেশ খারাপ, যেটা আমরা বিভিন্নভাবে জানতে পারছি। একই সাথে আসলে নতুন একটি সরকার কাছে প্রত্যাশা তো অনেক বেশি, তবে এটাও সরকারের মাথায় রাখতে হবে যে প্রতিশ্রুতি তারা দিয়েছেন অবশ্যই এগুলো তো তারা রাখবেনই, তবে খুব দ্রুত গতিতে যদি সবই তারা পূরণ করবার উদ্যোগ নিতে শুরু করে, এটা কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে আরও ঝামেলা তৈরি করতে পারে। সেক্ষেত্রে একটু সময় নিয়ে ঘোষণাগুলো আর একটু বুঝে শুনে দেওয়া দরকার। তার আগে আমাদের অর্থনৈতিক অবস্থাটা জানিয়ে দেওয়া দরকার যে ভাই আমাদের এই পরিস্থিতি, আমরা কিন্তু এইভাবে এগোচ্ছি। এবং সেই ক্ষেত্রে তারা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত নিয়েছেন যে শুল্কমুক্ত গাড়ি এবং প্লট তারা নেবেন না। এটা আইন করে ফেলা দরকার সংসদে, যে শুধু তারাই নয়, আগামীতেও যারা এমপি কেউই নিতে পারবে না, কারণ এটা এই বিলাসিতা করবার সুযোগ আমাদের কোথায়? যারাই জনতার রায় নিয়ে যাবেন তারাই গাড়ি বাড়ি নিয়ে জমি নিয়ে বসে থাকবেন, এটার সাথে তো আসলে গণতান্ত্রিক আচরণের কোনো মিল আমরা খুঁজে পাই না। যেহেতু তারা একটা খুব গুড জেস্চার দিয়েছেন, এটা আইন কানুনের মধ্যে নিয়ে যদি প্রকাশ করতে পারেন একদম বিধিবদ্ধভাবে, এটা ভালো হবে। বাবু, অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আজ এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে। শুভরাত্রি।